ধন্যবাদ। আম, আসলে আমার আলোচনাটা দিকে একটু সুবিধা হচ্ছে। উনি খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছেন। বিশেষ করে সব একেবারে শেষে সুলতানের গুপ্ত আত্ম নিয়ে উনি যে মন্তব্যটা করছেন, আমার মনে হয় যে আমি এমনিতে আমার আলোচনাটা আপনি আমার যে শেষ প্রবন্ধটার কথা বললেন আর কি, সুলতানরা নিয়ে আমি আসলে ওইটাই এখন পর্যন্ত সবচেয়ে ফুল প্রবন্ধ লিখছি আর কি। প্রাণ শক্তি ও গণক্ষমতা। তো আমি আসলে আমার আলোচনাটা ওই প্রবন্ধে যা বলছি তার মধ্যেই মোটামুটি সীমাবদ্ধ রাখবো। তবে তাতে যাওয়ার আগে আমার মনে হয় আমি একটু ছোট একটু মন্তব্য করতে চাই আর কি। সামান্য নিজের কল্পনা খেয়াল একটু ব্যবহার করবো আর কি, এখন যদি কিছু মনে না করেন। আপনি কি ওই যে সুলতানের যে ফার্স্ট প্লান্টেশন আর কি, যে প্রথম কৃষকের ছবি, সেটা কি একটু আবার আনবেন স্ক্রিনে? আপনার কাছে তো মনে হয় আছে। হ্যাঁ, আমার মনে হয় যে সুলতান সেটা মানে আসলে একজন শিল্পী সচেতন ভাবে কি করে, আর ধরেন স্বয়ংক্রিয় যে শিল্পের যে ধরেন প্রেরণা সেটাতে কি করে, সেটা তো আসলে সবসময় বোঝা যায় না। সুলতান কতটুকু স্বয়ংক্রিয় ভাবে করছেন, কতটুকু ধরেন ইচ্ছা করে হচ্ছে, মানে এবং কতটুকু নিজে ইচ্ছা করে করছেন সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় আমরা যদি এই ছবিটাতে দেখি, তাইলে এই যে ধরেন নারী ও পুরুষের একই সত্তার মধ্যে ধারণ করার যে ব্যাপারটা আছে, আমার মনে হয় এই ছবিটার মধ্যে সেটা পাঠ করা সম্ভব। সুলতান সেটা কতটুকু ইন্টেন্ট করছেন, তার ইন্টেনশন ছিল কিনা আমি জানি না, কিন্তু আমি নিজে যখন এই ছবিটা পাঠ করছি, আমার কাছে মনে হয়েছে যে এইখানে যে আমরা দুইজন নারী সত্তা দেখতে পাচ্ছি, এই দুই নারী সত্তা আসলে একই নারী সত্তার দুই রূপ, মানবিক এবং ধরেন একরকম, মানে একই সাথে হচ্ছে ধরেন ইমানেন্ট মাটির এবং হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল অধরা ডিভাইন কিছু নাকি, আহ আবার ধরেন দুইটা আলাদা আমি জানি না, কিন্তু এক সত্তারই দুইটা রূপ হিসেবে পাঠ করা যায়। এবং আপনি যদি, এবং আমি মনে করি যে এটা সুলতানের যে আত্ম, সেই আত্মরই অংশ এই দুইটা নারী সত্তা। আমি এভাবেই পাঠ করি আর কি। হ্যাঁ, এখানে যেমন ধরেন এই যে এই ছবিটা আমার কাছে ইন্টারেস্টিং লাগে আরেকটা কারণে। আপনি যদি, আচ্ছা আমার কথা তো স্পষ্ট শোনা যাচ্ছে, এখান থেকে কোনো নয়েজ যাচ্ছে কি? ওকে, ধন্যবাদ। আপনারা যদি এখানে খেয়াল করেন, এখানে একটা ইয়ে আর আছে, একটা একটু বল্লম আছে। স্পিকারের কাছে এসে বললে শোনা যাবে একটু। আচ্ছা আচ্ছা। ঝাপসা। এইখানে এইখানে যদি ছবিতে দেখেন, এখানে একটা বল্লম আছে কোনায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কি বল্লমটা কিসের পাশে রাখা? আপনার এই কৃষকের পাশে রাখা। তো বল্লমটা এমন ভাবে রাখা হয়েছে, বল্লমের ফলাটা ছবির প্রান্ত ছুঁয়ে গেছে। তো এখানে এই ছবিটা একটা ক্রপিং টেকনিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যেহেতু বল্লমের ফলাটা হচ্ছে ছবির প্রান্ত ছুঁয়ে গেছে, সো এরকম পাঠ করার সময় যে বল্লমটা দিয়ে এই যেন বা ক্রপটা করছে, এই হাতিয়ারটা দিয়ে যে ক্রপটা করা হয়েছে, এরকম একটা হচ্ছে আভাস এখানে দেওয়া হচ্ছে আর কি। ক্রপ করা হয়েছে কি, ক্রপ করা হচ্ছে হচ্ছে একজন নারী যে মাটির পানির পাত্র নিয়ে আসতেছে, এটা যে মাটির পানির পাত্র নিয়ে আসতেছে সেটা সুলতানের অন্য ছবিতে পরিষ্কার হয়। আর আরেকটাতে আমরা দেখতেছি যে হচ্ছে আহ একটা অলমোস্ট একটা দেবী বা ফেরেস্তার মতো একটা ফিগার। এবং তার একটা ডানা আমরা দেখতেছি, আহ বাম দিকের ডানাটা দেখতেছি, ডান দিকের যে ডানাটা সেটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এই যে কেয়ার, রহমতের, হ্যাঁ, সেটাকে ক্রপ করা এবং একটা ডানা ক্রপ করা, আমার মনে হয় এইটা হচ্ছে সুলতান গুপ্ত রাখতেছে এবং আমাদেরকে সেটা উন্মোচন করতে বলতেছে এর অর্থ। আমি এটার অর্থ নিয়ে আর খুব বেশি আলোচনায় যাব না, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই ছবিতেই কিন্তু আমরা কিন্তু সুলতানের সেই আত্ম, হ্যাঁ, যেটা সাজেস্ট করতেন, সেটা আমার মনে হয় খোঁজার জন্য বা আইডেন্টিফাই করার জন্য একটা মানে ভালো ছবি হইতে পারে। আচ্ছা, এবার আমি মূল আলোচনায় চলে যাই। আমার মূল আলোচনা আজকে যে আহ, বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে প্রাণ শক্তিবাদ, জৈব ক্ষমতা এবং হচ্ছে অনাগত গণের ধারণা। হ্যাঁ, সুলতানের যে প্রাণ শক্তিবাদ, যেটা সুলতানের এক ধরনের আহ, আমি আসলে দুইটা আলাদা দুইটা রীতি দিয়ে আলোচনাটা শুরু করি। আমি তো বলতে পারবো না। একটা হচ্ছে আজকে দুজন আলোচক এখানে উপস্থিত আছেন, তাদের চিন্তা সুলতান সম্পর্কে যে ব্যাখ্যা বিশ্লেষণ সেটা করতে শুরু করে দিয়েছে। নিজার স্যার আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ করছেন, সেটা হচ্ছে যে যেমন আহ, ইয়ে, বর্তমানে যে বৃহৎ রাষ্ট্র জীবনে, আহ, আহ, দুর্দশা, আহ, ওদেরকে বললো ভিডিও মনে বন্ধ হয়। করে কথা হুম। বলি। আপনারা তাহলে হুম। স্ক্রিনে যে আমি যে ছবিটা দিলাম সুলতানের,
যেটা হচ্ছে হত্যাযোগ্য এবং হত্যাযোগ্য বাংলা নাম এবং ইংরেজিতে আফটার দ্য ফ্লাড নামে পরিচিত। ওই ছবিটা দিয়ে দেন তাহলে, আমার চেহারা না থাকুক, আমি কথা বলি আর কি। ঠিক আছে। তো আহ, আমার আজকের আলোচনার যে বিষয়বস্তু, সেইখানে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে মানে সুলতানের যে প্রাণশক্তিবাদ, সেটার আমরা উপনিবেশায়নের কোনো প্রকল্প সেটার মধ্যে আসে কিনা সেটা নিয়ে সামান্য মন্তব্য করা। এটা নিয়ে অলরেডি অনেক আলোচনা হয়েছে, সৈয়দ নিজের খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। দুই নম্বর হচ্ছে আহ, যেটা হচ্ছে আহ, আহ, সৈয়দ নুজার যেটা বলছেন আর কি, যে সুলতানের ছবিতে ওইরকম ভাবে কোনো মানে বৃহৎ রাজনৈতিক বয়ান নাই। হ্যাঁ, উপনিবেশায়নের কথাও যদি বলি, সেইটারে যদি আমরা কোনো বৃহৎ রাজনৈতিক বয়ান আকারে চিন্তা করি, সেটা সুলতানের ছবিতে নাই। কিন্তু যেটা আসছে সেটা হচ্ছে যে প্রান্তের জীবনী শক্তি। হ্যাঁ, প্রচণ্ড অন্যায় অত্যাচারের মধ্যেও একই সাথে হচ্ছে ধরেন প্রাকৃতিক দুর্যোগ এবং ধরেন অন্যান্য যেসব রাজনৈতিক দুর্যোগ, সেগুলোর মধ্যে টিকা থাকার প্রাণ শক্তি। অন্যদিকে আমরা আহ, আহ, মোস্তফা মনোয়ারের একটা লেখা থেকে আমরা একটা ধারণা পাই, সেটা হচ্ছে অ্যাসেম্বলি অফ বডি। সুলতানের ছবিতে আমরা দেখি যে হচ্ছে যে দেহের সমাবেশ, দেহে অনেকগুলো দেহ একসাথে মিলে হচ্ছে একটা অ্যাসেম্বলি তৈরি হয়। এবং সেই অ্যাসেম্বলি আবার সবসময় হচ্ছে শুধুমাত্র মানে মানুষ দিয়ে যে তৈরি এরকম না আর কি। তো আহ, এখন হচ্ছে মানে ওটা অবশ্য আমি বলতেছি আর কি। তো এই যে আচ্ছা, তো এই যে অ্যাসেম্বলি অফ বডি, এই একটা ধারণা যেটা সুলতানের ছবি, তার একটা হচ্ছে যে প্রান্তের জীবনী শক্তি। এই দুইটা জিনিস রে আহ, এই দুইটা আলাদা যে আপনার ব্যাখ্যা সুলতানের ছবির, এই দুইটারে একসাথে নিয়ে আমি হচ্ছে আলোচনা করতে চাই। এবং আমার মনে হয় যে এই সুলতানের এই ছবিটা, যে হত্যাযজ্ঞ এবং আফটার দ্য ফ্লাড, এই ছবিটা হচ্ছে এই আলোচনা করার জন্য খুব কাজের একটা ছবি। তো প্রাণশক্তিবাদ নিয়ে আলোচনা করতে যাওয়ার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড একটা একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করতে চাই প্রাণশক্তিবাদ নিয়ে। সুলতান তো আমি যতটুকু বুঝি কখনো পাশ্চাত্যের যে প্রাণশক্তিবাদের যে ট্র্যাডিশন, সেটা দ্বারা তিনি কোনোভাবে হচ্ছে অনুপ্রাণিত ছিলেন, এরকম আমি কখনো আমার কাছে মনে হয় নাই আর কি। হ্যাঁ, আম, পাশ্চাত্যে প্রাণশক্তিবাদের ইতিহাসটা একটু জটিল। সেইখানে যেমন হচ্ছে আরেক সবা আমরা যদি দেখি যে আধুনিক পাশ্চাত্যে এনলাইটেনমেন্টের থিঙ্কারদের মধ্যে স্পিনোজা, তার যে কোনাটুসের যে ধারণা, কোনাটুস, হ্যাঁ, মানে এই এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফার্স্ট আধুনিক বস্তুবাদী প্রাণশক্তিবাদ সংক্রান্ত ধারণা। সেটা দীর্ঘদিন পর্যন্ত খুব একটা প্রভাবশালী ছিল না। পরে আবার হচ্ছে এই পোস্ট স্ট্রাকচারালিজমের পরবর্তী সময়ে এবং আমাদের বর্তমান সময়ে যারা মানে বিশেষ করে দলু যেটা ব্যবহার করছেন, হ্যাঁ, তিনি তো ওই যে অ্যাসেম্বলাজের কথা বলেন। হ্যাঁ, মানে অ্যাসেম্বলি এবং অ্যাসেম্বলাজ, এই দুটো ধারণা আমার কাছে, আমি এটা আমার ওই লেখাটাই হচ্ছে ব্যবহার করছি আর কি। হ্যাঁ, ওই অ্যাসেম্বলি অফ বডি সেটারে আমি দলুজের অ্যাসেম্বলাজ আকারে হচ্ছে দেখানোর চেষ্টা করছি আর কি। তো যেটা বলতে চাচ্ছি যে এই কোনাটুসের ধারণা, এটা তো পরে তো এই যে আমাদের সময় আবার নতুন করে ডেভেলপ করছে অবজেক্ট ওরিয়েন্টেড অন্টোলজি। হ্যাঁ, আহ, এবং হচ্ছে নিউ ম্যাটেরিয়ালিজমের যে ধারা সেইখানে। কিন্তু মাঝখানে স্পিনোজার ধারার প্রাণশক্তিবাদ অনেকদিন ছিল না। কিন্তু পাশ্চাত্যে কিন্তু ঠিকই খুবই ফ্যাসিস্ট কায়দায় একটা প্রাণশক্তিবাদ গড়ে উঠছিল একটা সময়, এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, ঊনবিংশ ঊনবিংশ শতকের মাঝামাঝি থেকে বিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত পাশ্চাত্যে যে বায়োফিলসফি এবং হচ্ছে সোশ্যাল ডারউইনিজম থেকে শুরু করে, হ্যাঁ, এবং হচ্ছে আপনার বায়োসেমিওসিসের যে তত্ত্বগুলো তৈরি হয়েছে এই সময়, যাদের হাতে তৈরি হয়েছে, দেখা যায় যে তাদের মধ্যে অনেকের মধ্যেই মানে এক ধরনের ফ্যাসিস্ট একটা প্রবণতা ছিল। হ্যাঁ, অনেকে আবার সরাসরি ফ্যাসিস্ট না হইলেও নানানভাবে হচ্ছে ফ্যাসিবাদকে হচ্ছে শক্তিশালী করছে। হ্যাঁ, জার্মানিতে যে লেবেন শ্রাউমের তত্ত্ব, যেটা দিয়ে তারা হচ্ছে একসময় ইস্ট জার্মানিতে ইনভেশন চালাইছিল, সেখানেও আমরা দেখি যে এই যে ভাইটাল স্পেস, সো এই ভাইটালিটির ধারণা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল সেখানে ফ্যাসিবাদ এবং ফার রাইট পলিটিক্সের ক্ষেত্রে। তো এইসব জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তো সুলতানের যে প্রাণশক্তি বা সেটার উৎস কি বা সেটা কই থেকে আসতে পারে, আমি এই পুরোপুরি ইতিহাস আলোচনা করব না, কিন্তু আমাদের এখানে তো আসলে শক্তি তো খুবই গুরুত্বপূর্ণ ধারণা অনেক আগে থেকে ফিলোসফিক্যালি। হ্যাঁ, ধর্মের দিক থেকেও, হ্যাঁ, শক্তির উপাসনা আমাদের এখানে অনেক পুরাতন ট্র্যাডিশন। লালনের গানে আমরা দেখি যে শক্তি, বল, এই বিশেষ করে বল কথাটা বারবার আসতেছে। হ্যাঁ, তো তারাও কিন্তু দেখা গেছে যে শক্তি, প্রাণশক্তি, এই ধারণাগুলো এঙ্গেজ করতেছেন ভিন্নভাবে। আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে রুহানিয়াত, যেটা সাধারণত সুফি ট্র্যাডিশনে পীরদের দ্বারা ব্যবহৃত হয়। রুহানিয়াত কথাটা মানে হচ্ছে এফেক্টিভ ভাইটালিটি। ঠিক আছে, মানে আপনার কোনো এজেন্সি, এজেন্সি বলতে পাশ্চাত্য অর্থে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে ফ্রি উইল, মানে আমার স্বাধীন ইচ্ছা আছে, আমি স্বাধীনভাবে চিন্তা করতে পারি এবং আমি সেটা প্রয়োগ করতে পারি, দিস ইজ মাই এজেন্সি। কিন্তু একটা ভাইরাসের কি এজেন্সি আছে?
এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কিন্তু এই যে অবজেক্ট ওরিয়েন্টেড অন্টোলজি এবং হচ্ছে নিউমেরিক্যালিজমের দৃষ্টিভঙ্গি থেকে প্রচুর আলোচনা করছি করোনার সময় থেকে। কারণ একটা ভাইরাসের তো নিজস্ব চিন্তা শক্তি নাই, সে স্বাধীনভাবে ইচ্ছা করতে পারে না। কিন্তু অটোমেটিক্যালি তার কারণে কিন্তু আমাদের পলিটিক্যাল ব্যবস্থায়, অর্থ ব্যবস্থায় কিন্তু বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে। আজকে যে আমরা এখানে জুমে কথা বলতেছি, এটা একটা ভাইরাসের যেই এফেক্ট, ওয়ান অফ দ্য এফেক্ট, এটা ভাইরাস একটা এফেক্ট তৈরি করছিল। তখন মানুষ এই জুম বানাইছে নিজে ঘরে, ঘরে আটকা, হ্যাঁ, পণ্য চলতে দিছে, হ্যাঁ, আর নিজেদেরকে ঘরে আটকে জুম বানাইছে। কিন্তু সেই জুমের কিন্তু আমরা এখন কাজে লাগাচ্ছি অন্যভাবে, হ্যাঁ, আমাদের একটা দেখা গেছে আন্তর্জাতিক পরিসর তৈরি হয়েছে আলাপ আলোচনার আগের চাইতে অনেক বড় করে। তো এই যে একটা চিন্তা করতে অক্ষম, স্বাধীন ইচ্ছা করতে অক্ষম একটা অ্যাক্টেন্ট, এটা এটা দলুজ এবং ধরেন ইদানিং অবজেক্ট ওরিয়েন্টেড অন্টোলজিতে যারা আছেন তারা এই অ্যাক্টেন্টের ধারণাটা নিয়ে আসছেন, ঠিক আছে। অ্যাক্টেন্ট মানে হচ্ছে একজন অ্যাক্টর। অ্যাক্টর তো আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার, কিন্তু অ্যাক্টেন্ট এক ধরনের কর্তা সত্তাই। বাংলা কর্তা শব্দটা এই ক্ষেত্রে হচ্ছে ওই যে এজেন্সি বলা সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? সাবজেক্ট হচ্ছে যার এজেন্সি আছে, যার ফ্রি উইল আছে। কিন্তু মানে যে এজেন্ট, কিন্তু অ্যাক্টেন্ট বলতে বুঝে মানে এখানে আসলে ফ্রি উইল এজেন্সির ধারণাটা জরুরি না। সে অ্যাক্ট করতে পারে কিনা, সে এফেক্টিভভাবে অ্যাক্ট করতে পারে কিনা, সেটা হচ্ছে বিষয়। যখন তার এফেক্টিভভাবে অ্যাক্ট করার ক্ষমতা আছে, এফেক্ট ফেলতে পারে, তখন তার একটা অ্যাক্টেন্ট বলা হয়। তখন তার একটা প্রাণ শক্তি আছে বা ভাইটালিটি আছে বলে মনে করা হয়। এটা হচ্ছে ধরেন কন্টেম্পোরারি একটা ধারণা। কিন্তু এই কন্টেম্পোরারি ধারণাটা কিন্তু ওই যে সুফিরা বা বাংলা অঞ্চলের পীর ফকিরি ধারায় যারা বলে রুহানিয়াত শব্দটা ব্যবহার করে, ওই যে পীরের রুহানিয়াত দেখা লোকজন হচ্ছে খুব ইয়া হয়ে যায়, এফেক্টেড হয়ে যায়। এই রুহানিয়াত শব্দটার মানেই হচ্ছে এফেক্টিভ ভাইটালিটি, প্রভাবক প্রাণ শক্তি। যদিও বাংলাদেশে এখন দেখবেন যে ওই যে ফুকোর স্পিরিচুয়ালিটি কথাটারে বাংলায় রুহানিয়াত অনুবাদ করে এক ধরনের ধোঁয়াশা তৈরি করা হয়েছে। এই ধোঁয়াশা বা এই ধোঁয়াশার কারণে হচ্ছে আমি মনে করি যে রুহানিয়াত শব্দটা অ্যাকচুয়ালি কি অর্থে ব্যবহৃত হইতো সেটা নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে। এখন আহ, তো আমরা দেখতেছি যে এরকম অনেকগুলো আলাদা আলাদা প্রাণ শক্তিবাদের ট্র্যাডিশনের জায়গা থেকে আমরা সুলতানের ছবির দিকে তাকাইতে পারি। হুম। তো এমনকি ধরেন স্পিনোজার প্রসঙ্গ যখন আসছি, কর্নাটসের প্রসঙ্গ যখন আসছি, আমরা সৈয়দ নিজারের যে বইটা, ভারত শিল্পের উপনিবেশায়ন যে বইটা, হ্যাঁ, এবং সুলতানের বিয়ে উপনিবেশায়ন, সেখানে আমরা দেখি যে উনি দীর্ঘ সময় আলোচনা করছেন হচ্ছে বিশেষ করে ভিট্রুভিয়ান ম্যানের, হ্যাঁ, ভিট্রুভিয়ান ম্যানের যে কাঠামো, হ্যাঁ, এবং ভারতীয় উপমহাদেশের এখানকার ছবিগুলোর ক্ষেত্রে যেই ধরনের ফর্ম, হ্যাঁ, যেগুলো অনুসৃত হয়েছে সুলতানের ছবিতে, আহ, সুলতানের ছবিকে তিনি তার প্রেক্ষিতে রাইখা আলোচনা করছেন। তো এমনিতেও কিন্তু এই যে ভিট্রুভিয়ান ম্যান, একটা ইউস্ট্রি ব্লাউজ, আমাদের ইউনিভার্সিটির একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তিনি আমার সুপারভাইজার, পিএইচডি সুপারভাইজার, তিনি তার একটা লেখা আছে দ্য ডেথ অফ ভিট্রুভিয়ান ম্যান, যেটার মধ্যে তিনি দাবি করছেন যে স্পিনোজা হাতেই ভিট্রুভিয়ান ম্যানের মৃত্যু শুরু হয়েছে। কারণ সেই কিন্তু ওই যে ভাইটালিটির তত্ত্ব, কোনার্ডাসের তত্ত্ব কিন্তু নিয়ে আসছিল। তো আমরা কিন্তু যদি ওইভাবেও দেখি যে মানে ভিট্রুভিয়ান ম্যানরে যদি আমরা দেখি যে পাশ্চাত্যের যে আদর্শ মানুষের যে ধারণা, যেটা রেনেসাঁ টাইমে গড়ে উঠছে, সুতরাং ছবি কিন্তু তার সাথে একটা নীতির সম্পর্ক, তার সাথে কিন্তু একটা নেগেটিভ সম্পর্কে কিন্তু অলরেডি কিন্তু আবদ্ধ। হুম। তা ওই যে আমরা যখন বলি প্রান্তের জীবনী শক্তি, তখন যেমন তা কেন্দ্রের সাথে পুঁজিবাদী উপনিবেশিক যে ক্ষমতা কাঠামো, তার কেন্দ্রের সাথে যেরকম একটা নেগেটিভ সম্পর্ক তৈরি করে, এটা তার ওই কেন্দ্রটারে নফি করে বা নিগেট করে, সেটা কিন্তু ধরেন সুলতানের ছবিতে কিন্তু ওই যে আদর্শ মানুষ যেটা পাশ্চাত্যে গড়ে উঠছে, হ্যাঁ, সেই আদর্শ মানুষের ধারণাটারও কিন্তু সুলতানের মানুষ কিন্তু নিগেট করে, বা ভিট্রুভিয়ান ম্যান, হ্যাঁ, যে প্রপোর্শনাল যে বডি, সেটারও কিন্তু নিগেট করতে আসে। সুলতানের ছবির মানুষ পেশিবহুল, স্বাস্থ্যবান, কিন্তু তারা আপনি ওই আদর্শ ফর্মের মধ্যে আটকেতে পারবেন না, ঠিক আছে। এবং এইখানে যে পেশির ধারণা, সেটার আসলে ওই আচ্ছা, নর্মাল পেশি, আচ্ছা ওটাতে একটু পরে যাই। আমি জাস্ট বলতে চাচ্ছি যে এই যে নিগেশন, সুলতানের ছবি অটোমেটিক্যালি কিন্তু পাশ্চাত্যে গড়ে ওঠা যে মানুষের ধারণা, আদর্শ মানুষের ধারণা, হ্যাঁ, এবং সুলতানের যে প্রাণ শক্তির ধারণা, সেটা অটোমেটিক্যালি কিন্তু এই যে পাশ্চাত্যের যে মানুষের ধারণা, আদর্শ মানুষ, সেটার সাথে একটা নেগেটিভ সম্পর্ক কিন্তু সেটা তৈরি করে। সো ওই জায়গা থেকেও এখানে একটা বি উপনিবেশায়ন আছে, হ্যাঁ। এবং এই উপনিবেশায়ন, যেটা সুলতানের যে ছবির যে প্রাণ শক্তির যে ধারণা, সেটার সাথে অটোমেটিক্যালি যে একটা নেগেটিভ সম্পর্কের কারণে যে উপনিবেশায়ন, এটা জরুরি। এটার দিকে তাকানো জরুরি এই কারণে, কারণ হচ্ছে যে আমরা যখন কন্টেম্পোরারি অবজেক্ট ওরিয়েন্টেড অন্টোলজি বা হচ্ছে নিউ ম্যাটেরিয়ালিস্ট থিওরিগুলোর কথা বলি, যারা মূলত এই অ্যানথ্রোপোসিন পরবর্তী বাস্তবতায় যখন হচ্ছে মানুষের যেই আপনার
ক্ষমতা, মানুষের যে ইন্ডাস্ট্রিয়াল যে ডেভেলপমেন্ট, সেটা যেহেতু প্রকৃতিতে একটা প্রভাব সৃষ্টি করতেছে, একই সাথে হচ্ছে সে নিজেও বুঝতে পারতেছে যে একটা ভাইরাস এবং পরিবেশের যে আপনার ডিগ্রেডেশন, সেটা তার নিজের লাইফে হচ্ছে এফেক্ট করতেছে পলিটিক্যালি। তখন হচ্ছে কিন্তু ধরেন মানুষ কিন্তু ওই যে পাশ্চাত্যে যেটা হয়েছে যে ধরেন পোস্ট স্ট্রাকচারালিজমের সময় থেকে বা পোস্ট হিউম্যানের যে ট্র্যাডিশন, সেটা কিন্তু পাশ্চাত্যের যেই মানুষের যে ধারণা, হ্যাঁ, যেটা রেনেসাঁ থেকে এনলাইটেনমেন্টের সময় গড়ে উঠছিল, সেটা ডিসেন্টার করতে চাইছে, সেটা কেন্দ্রীচ্যুত করতে চাইছে। হ্যাঁ, তো সেটা কেন্দ্রীচ্যুত করতে যে গিয়া তারা যেটা মানে মানে তাদের যে ট্র্যাডিশন, তারা মানে সেটা তারা করতেই পারে, কারণ তারা যে মানুষটা কেন্দ্রীচ্যুত করতেছে, সে কে? সে তো পাশ্চাত্যের যে সাদা পুরুষের যে ধারণা সেইটা। ঠিক আছে, কিন্তু আমরা যখন হচ্ছে সুলতানের ছবির যে কৃষকদের কথা আমরা বলবো, সেই কৃষকরা তো কখনোই ওই সাবজেক্ট ছিল না, ওই হিউম্যান সাবজেক্ট তো তারা ছিল না। ঠিক আছে, তো আমাদের তো আলাদা করে ডিসেন্টার করার কিছু নাই। তা আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড অন্টোলজি নিয়ে আলাপ করি, হ্যাঁ, বা যখন আমরা ডিসেন্টারিং ম্যানের প্রজেক্ট নিয়ে আলাপ করি, বা ধরেন পাশ্চাত্যের যেই আদর্শ মানুষের ধারণার ক্রিটিক করার কথা বলি, তখন কিন্তু মানে আমাদের মাথায় রাখা দরকার যে সেটার সাথে কিন্তু সুলতানের ছবির মানুষের কোনো মানুষের মানে আপনার ডিসেন্টার করার কোনো কিন্তু সম্পর্ক নাই। So, সুলতানের ছবিতে মানুষ সেন্টারে থাইকাও এখন ধরেন অবজেক্ট ওরিয়েন্টেড অন্টোলজিতে যেটা হয় যে প্রাণশক্তিবাদের ক্ষেত্রে মানুষের সাবজেক্টিভিটিরে যতটা সম্ভব আড়াল করে, মানুষের কর্তা সত্তারে যতটা সম্ভব সাইড করে, হ্যাঁ, অপ্রাণ সত্তার যেই আহ, প্রভাবক ক্ষমতা, তার যে এফেক্টিভ ভাইটালিটি, সেটার উপরে ফোকাস করা হয়। হ্যাঁ, মানুষের সেন্টারে থাকে না। কিন্তু সুলতান যেহেতু বিরূপ নিবেশায়নের জায়গা থেকে হচ্ছে মানে মানুষের প্রাণশক্তি নিয়ে আলোচনা করতেছে, সো অটোমেটিক্যালি কিন্তু সেখানে কিন্তু ধরেন মানুষের সেন্টার না কইরে, সরি, মানুষের ডিসেন্টার না কইরেই কিন্তু পাশ্চাত্যের যে মানুষের ধারণা সেটা ডিসেন্টার করা যাচ্ছে। হুম, হ্যাঁ, এবং হচ্ছে আপনার সেটা একটা এক ধরনের বিউপনিবেশনের প্রজেক্টও অটোমেটিক মানে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আরেকটা জিনিস আমি বলতে চাই যে সুলতানের ছবিতে যদি মানে মানুষের যে কেন্দ্রিকতা, সেই মানব কেন্দ্রিকতাও আসলে কেবল মানব কেন্দ্রিকতা না। যেমন পেশির আলোকটাতেই আসা যাক, আমরা যদি সুলতানের পেশির দিকে তাকাই, হ্যাঁ, আহ, সুলতানের এই পেশিগুলো তো মানে স্বাভাবিক কোনো পেশি না। সে কি মানে আপনার সে যে দেখাইতে চাচ্ছে সেটা হচ্ছে যে আমরা তো বিভিন্ন সময় বলি প্রান্তের জীবনী শক্তি, অমীয় শক্তি যেটা সুলতান ব্যবহার করছেন, বা ইনার স্ট্রেংথ যেটা হচ্ছে তারেক মাসুদ ব্যবহার করছেন। এখানে দেখাইতে চাওয়া হচ্ছে একটা রিজেনারেটিভ শক্তি, যে হ্যাঁ, একটা 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 এই রিজেনারেশন দেখানো হচ্ছে এখানে। হ্যাঁ, এটা এখানে জেনারেল পেশি দেখানো এখানে লক্ষ্য না। এমনিতে একটা ছোট একটা কথা মানে একটু বইলা নেই, যেহেতু ওই যে একটু আগে একটু আলোচনা হচ্ছিল, মতুয়াদের আলাপ আসলো বাংলাদেশে, যারা শক্তি কেন্দ্রিক মানে বা আপনার ধর্মচর্চার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত। হ্যাঁ, এনার্জি তাদের ধর্মচিন্তায় খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেখি যে মানে আবার কৃষককে আমরা বলি ক্ষীণ, ঠিক আছে, কৃষক ক্ষীণ, ঠিক আছে, কিন্তু আপনি তাও দেখবেন যে একটা কৃষক তো গায়ে মাংস না থাকতে পারে, চর্বি না থাকতে পারে, কিন্তু মোটামুটি একটা পেশি আছে। ঠিক আছে, কারণ আপনি যখন পরিশ্রমের কাজ করবেন, আপনার তো জিমে যাওয়া লাগবে না, আপনার অটোমেটিক্যালি পেশি জেনারেট করবে। এই যে পেশি যে জেনারেট করতেছে, এটা আপনি নিজের ইচ্ছায় কিন্তু করা লাগতেছে না। পেশি ডিস্ট্রয় হয়েছে, সে এখন নিজের রিজেনারেট করবে আর উন্নত হবে। ঠিক আছে, হ্যাঁ, দ্যাটস দ্য সায়েন্স। হ্যাঁ, এই যে পেশির নিজেরই একটা পেশি নিজেই অ্যাক্টেন্ট, সে নিজে অ্যাক্ট করতে পারে। ঠিক আছে, সে যখন হচ্ছে আহত হচ্ছে, আঘাত পাচ্ছে, সে রিজেনারেট করতেছে। হ্যাঁ, এইখানে আপনার নিজের চিন্তা করা লাগবে না যে পেশি তুমি নিজের রিজেনারেট করো। তো এইখানেই কিন্তু আমরা দেখতেছি যে মানুষের এজেন্সির বাইরে এক ধরনের শক্তির ধারণা কিন্তু এখানে চলে আসতেছে। ঠিক আছে, হ্যাঁ, খুব খুব বেশি হয়ে যাচ্ছে সেই রিজেনারেশনের ধারণা, যেটা মানুষের স্বাধীন ইচ্ছা বা এজেন্সির বাইরে, কিন্তু আবার মানব দেহেরই অংশ। তো তো দেখা যাচ্ছে যে এখানে অমানবিক যে প্রাণশক্তি, যেটা মানুষের প্রাণশক্তি না, পেশির প্রাণশক্তি, হয়তো একেবারে হচ্ছে খনিজ পদার্থের প্রাণশক্তি, হ্যাঁ, সেটা কিন্তু মানুষের বডি দিয়েই কিন্তু এটা রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবং এটা রিজেনারেটিভ। আরেকটা জিনিস আমরা দেখি যে এইখানে এই যে এই হত্যাযজ্ঞ বা আফটার দ্য ফ্লাড যে পেন্টিংটা, এটার মানে মূল অ্যাক্টেন্ট কে? মূল অ্যাক্টেন্টটা তো এখানে যারা মানুষরা আছে তাদের পশ্চাতে কেউ একজন আছে। আমরা প্রেক্ষাপটে দেখি যে একটা ক্যাটাস্ট্রোফ এখানে ঘটছে। এই ক্যাটাস্ট্রোফটা যে এখানে ঘটছে, সেটা কিন্তু বোঝা যায় আমরা যখন ছবির উপরের দিকে বাম প্রান্তে, হ্যাঁ, যখন আমরা তাকাবো, এখানে দেখা যাচ্ছে এই যে একটা ধ্বংসযজ্ঞ হয়েছে, মানুষগুলো ছড়ায় ছিটায় রয়েছে। এটা কি একটা জেনোসাইডের সময় পরবর্তী সিচুয়েশন, নাকি ধরেন একটা বন্যা বা একটা সাইক্লোন পরবর্তী সিচুয়েশন? আমরা তো জানি যে 69 থেকে 71 পর্যন্ত 3 বছরে সব কিছুই হয়েছে ক্রমাগতভাবে। ঠিক আছে, হ্যাঁ, 70 71 2 বছরই হচ্ছে মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গেছে বইলা আমরা জানি। তো এই যে ক্যাটাস্ট্রফ, হ্যাঁ, এই ক্যাটাস্ট্রফের
এই ক্যাটাস্ট্রফি কিন্তু এই জায়গায় আমি মনে করি যে, হ্যাঁ, সেটা বন্যা হোক, সেটা যুদ্ধ হোক, বা সেটা একটা দুর্ভিক্ষ হইতে পারে। হ্যাঁ, যেমন আমরা যখন হচ্ছে জসিমউদ্দিনের যে হাটজিরজিরে মানুষের ছবিগুলো আমরা দেখি, যেটা হচ্ছে 44-এর মন্বন্তরের ছবি। হ্যাঁ, সেগুলো তারা মারা গেছেন দুর্ভিক্ষে, কিন্তু আমরা তো এখন জানি যে সেই দুর্ভিক্ষ তো আর এমনি এমনি লাগে নাই। সেই দুর্ভিক্ষের পিছনে তো মানুষের একটা ভূমিকা আছে, হ্যাঁ, ব্রিটিশ সরকারের ব্যর্থতা আছে। এমনকি 70-এর যেই ঘূর্ণিঝড়ে এত মানুষ মারা গেছে, সেটাও তো তৎকালীন যে পাকিস্তান সরকার তার যে গাফিলতি, হ্যাঁ, সেটাও তো একই কারণ, যার কারণে মৌলানা ভাসানী তখন স্বাধীনতা ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন। তো এই যে, মানে আমরা কিন্তু আলাদা করতে পারতেছি না আমাদের লাইফে কোনটা মানব সৃষ্ট দুর্যোগ আর কোনটা প্রাকৃতিক দুর্যোগ। আমরা যখন মানে 60-এর দশক থেকে বাংলা অঞ্চলে যে ধরেন অ্যানথ্রোপোসেনের যুগটা খুব ভালোভাবেই দেখা যায়, আমরা সাইন্টিফিক গ্রাফগুলো দেখলেই দেখি যে ওই আপনার সাইক্লোনের যে গতিপথ, হ্যাঁ, শক্তি এবং আহ, পরিমাণ দেখলেই দেখি যে 60-এর দশক থেকে ক্রমাগত বাড়ছে, ঠিক আছে। তো এই যে যে ক্যাটাস্ট্রফ, সেটা আমরা আলাদা করতে পারতেছি না, কিন্তু একই সাথে এই ক্যাটাস্ট্রফ সেটা যখন প্রাকৃতিক দুর্যোগ আকারে আসতেছে, সেটা কিন্তু প্রকৃতি নিজেই কিন্তু একটা ভাইটাল শক্তি হিসেবে কিন্তু এফেক্ট করতেছে। এবং ওই শক্তি নিজেই কিন্তু ধরেন ছড়ায় ছিটিয়ে দিচ্ছে মানুষরা, ধরেন ওই শক্তির বলে, ধরেন একটা সাইক্লোন মানুষ এখানে ছড়ায় ছিটিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ, কিন্তু সুলতান যেটা দেখাইতে চাইছে যে এত কিছুর পরেও কিন্তু মানুষ কিন্তু, মানে ওই যে ধরেন ওই যে পলিমাটিতে, হ্যাঁ, ওই যে বন্যার পরে পলিমাটিতে এই যে এখানে দেখা যাচ্ছে ধান দেখা যাচ্ছে, হ্যাঁ, বন্যার পরে পলিমাটিতে যেরকম ধান গজায়, ঠিক আছে, হ্যাঁ, নতুন শক্তিতে, ওরকম মানুষগুলো যেরকম জায়গা উঠতেছে এই জায়গায়। এই যে জায়গা ওঠার ব্যাপারটা, এখানে যদি আপনি খেয়াল করেন পলিটিক্সের ধারণা, এই আমি ফিরা যাই, সুলতানের ছবিতে পলিটিক্স আসে কিনা নাই। দীপ্তি দত্তের ওই আলাপটাতে আমি চলে যাচ্ছি, কথাটা হচ্ছে যে ঘরের ভেতরে একটা মানুষ, একটা নারীর যে স্ট্রাগল, একটা শিশুর যে স্ট্রাগল বাইচা থাকার, সেটা কি পলিটিক্স না? অনেকে বলবে, বা একটা মানুষের নিজের সংসার করতে চাও, ওই কার্ল মার্কস বলছে না যে আধুনিক যুগে, অনেক আগে বলছিল যে আধুনিক যুগে পরিবার হলো বুর্জোয়াদের পরিবার, হ্যাঁ, শ্রমিক নিজের স্বাভাবিক একটা পরিবারও পাইতে পারে না, ঠিক আছে। এগুলো কিন্তু রিয়েল, হ্যাঁ। একজন শ্রমিকের যে স্ট্রাগল একটা পরিবার পাওয়ার, আর একজন মধ্যবিত্ত উচ্চশিক্ষিত বুর্জোয়ার পরিবার পাওয়ার যে স্ট্রাগল, দুটো তো এক না, ঠিক আছে। তো কিন্তু আমাদের সময় হইব কি, এই স্ট্রাগলটারে, এই যে ঘরের নিজের একটা স্বাভাবিক ঘরের জীবন পাওয়ার যে স্ট্রাগলটারে, এটারে কিন্তু কেউ পলিটিক্স হিসেবে কিন্তু দেখবে না। অথচ এটা কিন্তু ইকোনমির সাথে খুব রিলেটেড। একজন নারী তার সন্তানরে এনাফ পুষ্টি দিতে পারতেছে কিনা, সে নিজের কাজটা ঠিক মতো করতে পারতেছে না, সে একটা বড় মাছ কাটতে পারতেছে কিনা, ঠিক আছে, এটার সাথে তো, এটার তো আমি পলিটিক্স থেকে বিচ্ছিন্ন করতে পারবো না। কিন্তু পাশ্চাত্যে যে ব্যাপারটা হয়েছে সেই অ্যারিস্টটলের আমল থেকে, যেটা হচ্ছে ধরেন বায়োপলিটিক্সের ওয়ান অফ দ্য বেসিক যে ক্যাটাগরাইজেশন, যে ভিত্তি, হ্যাঁ, বেসিক ফান্ডামেন্টাল যে আপনার বায়োপলিটিক্সের যে বিভাজন, সেটা হচ্ছে যে মানুষের জীবনকে দুই ভাগ করা, বায়োপলিটিক্স আর হচ্ছে, মানে বায়োস আর জো। জো মানে হচ্ছে জীবের জীবন, যে আর 10টা প্রাণীর মতোই হচ্ছে পুষ্টি গ্রহণ করবে, বাচ্চা কাচ্চা জন্ম দিবে, ডোমেস্টিক লাইফ, হ্যাঁ। আর বায়োস হইল রাজনৈতিক জীবন, নগরের জীবন, এই দুটো আলাদা। স্লেভের যে জীবন, নারীর যে জীবন, সেটা হচ্ছে জোয়ের জীবন, জীবের জীবন, হ্যাঁ। আর আপনি নগরের যে পুরুষকর্তার যে রাজনৈতিক জীবন, সেটা হচ্ছে বায়োস। এই যে ভাগটা হইছে, হ্যাঁ, মানে শুধু পুরুষকর্তা না, স্বাধীন পুরুষকর্তা, এই ভাগ, জর্জ আগাম্বেন যেটা বলেন যে এই ভাগ অলওয়েজ হচ্ছে, মানে একটা প্রভাব বিস্তার করে গেছে হচ্ছে পাশ্চাত্য আহ, দর্শন এবং রাজনৈতিক চিন্তা, পাশ্চাত্য যে অন্টোলজি এবং রাজনৈতিক চিন্তা। এবং অ্যারিস্টটলের যেই ধরেন প্রাণের যেই ধারাবাহিকতা, শুরুতে হচ্ছে খনিজ, খনিজ থেকে উদ্ভিদ, উদ্ভিদ থেকে হচ্ছে আপনার উদ্ভিদের থেকে উপরের স্তরে হচ্ছে আপনার ধরেন ওই যে অবলা জীব, সবার উপরের স্তরে মানুষ যার ভাষা আছে এবং যে নগর তৈরি করে, ঠিক আছে। এখন আপনি দেখেন, এইখানে যদি আপনি দেখেন, এখানে এমনকি সুলতানের ছবিতে যে ডোমেস্টিক লাইফগুলো থাকে, সেই ডোমেস্টিক লাইফও কিন্তু এখানে নাই। এখানে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে যে জীবের জীবন সেটা অলমোস্ট উদ্ভিদের জীবন, ঠিক আছে। পুষ্টি গ্রহণ, সার্ভাইভাল, বন্যার পরে নতুন করে জায়গা ওঠা, অলমোস্ট ধানের জীবন, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় যে, মানে সুলতানের এই যে রিপ্রেজেন্টেশন, এই যে চূড়ান্ত ধরেন ইনঅ্যাক্টিভ, হ্যাঁ, মানে ধরেন একেবারেই ধরেন অলমোস্ট উদ্ভিদের জীবন হিসেবে উপস্থাপনের যে, মানে প্রাণশক্তির উপস্থাপনের যে প্রচেষ্টাটা, আমার মনে হয় এইটারে আমরা যদি মানে রাজনীতি সম্বন্ধে যে প্রথাগত যেই ধারণা, যেটা আমরা পাশ্চাত্য থেকে অনেক দিন ধরে পাইয়ে আসছি, যে ওটা নগরের জীবনই হইতে হবে, ওটা সাংসারিক জীবন হইতে পারবো না, ওটা নিখাত বাইচা থাকার সংগ্রাম হইতে পারবে না, এই ধারণা থেকে যদি আমরা না বাইর হই, তাহলে আমার মনে হয় যে সুলতানের ছবির যে রাজনৈতিকতা এবং সেইখানে যে গণের ধারণা উপস্থিত আছে, যে অ্যাসেম্বলি বা অ্যাসেম্বলাজ উপস্থিত আছে, যেটা শুধু মানুষ না, হ্যাঁ, যেটা পেশির ভেতরের জীবনী শক্তিও, যেটা একটা সাইক্লোনের আপনার জীবনী শক্তিও, যেটা একটা বন্যার জীবনী শক্তিও,
যেটা বন্যার মাধ্যমে হয়তো দুকুল দুকুল ছাপাচ্ছে, ডুবাই দিচ্ছে, কিন্তু আবার পলিমাটে নিয়ে আসতেছে। হুম। ওই জীবনী শক্তিও তো আমার মনে হয় যে এই যে বিশাল গণ, যে গণটা মানুষ, মানুষ দেহ যেমন ছোট ছোট সত্তা নিয়ে গঠিত, এবং মানুষের বাইরে যে সত্তা এবং শক্তি, তাদেরকে নিয়ে হচ্ছে একটা গণর ধারণা আমরা সুলতানের ছবির মধ্যে পাই। এরা সবাই কর্তা, সাবজেক্ট আর কর্তা। কর্তা দুইটা শব্দের অর্থের এই আলাদা দিকটা সম্ভাবনা নিয়ে আমাদের চিন্তা করার দরকার আছে। কর্তা নিজেই অ্যাক্টেন্ট এবং অ্যাক্টর। কর্তা, আপনি আপনি কিন্তু বন্যার সাবজেক্ট কইতে পারবেন না ইংরেজিতে যখন আমরা আলোচনা করব, কিন্তু আপনি বাংলায় বন্যার তখন আপনার কইতে হবে অ্যাক্টেন্ট। তো বাংলায় কিন্তু আপনি মানুষেরও কর্তা কইতে পারতেছেন, বন্যারও কর্তা কইতে পারতেছেন, এটা একটা সুবিধা আছে। ঠিক আছে, হ্যাঁ। তো এই আহ, আমার আর কতক্ষণ আছে তাহলে, একটু যদি বলেন। আপনি আরো 5 মিনিট সময় নেন নিয়ে। ওকে, ওকে, ওকে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি আসলে ওই সর্বশেষ যেটা গণ নিয়ে আমি আর একটু ছোট একটা আলোচনা করি। সেটা হচ্ছে ধরেন এই যে, যেটা হচ্ছে ধরেন আহ, এখনকার নিউ মেটেরিয়ালিস্ট থিওরিস্টরা, যেমন হচ্ছে জেন বেনেট, হ্যাঁ, তিনি একজন নারীবাদী নারীবাদী থিঙ্কার এবং ফিলোসোফার। তার কাজ আমার খুবই কাজে দিচ্ছে। এখানে আরেকটা জিনিস বলে নেই, জেন বেনেট, রোজি ব্রায়দত্তি, এরকম কয়েকজন নারীবাদী ফিলোসোফার জো সেন্ট্রিক, মানে জীবের জীবন কেন্দ্রিক যে রাজনীতির ধারণা, এগুলো ডেভেলপ করার ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা রাখছেন। সেটা শুধু নারীবাদের ক্ষেত্রেই না, মানুষ ছাড়া যে অপ্রাণ সত্তা, তার যেই আপনার কর্তা সত্তা, সেটা বোঝার জন্য এবং ব্যাখ্যা করার জন্য খুব কাজের। তো জেন বেনেট একটা জিনিস বললাম যে থিঙ্ক পাওয়ারটা হচ্ছে যে, ওই যে যেটা বললাম যে এরকম একটা জট, হ্যাঁ, মানে বা ধরেন যখন আমরা কোনো কিছুকে ক্যাটাগরাইজ করতে পারতেছি না একটা, হ্যাঁ, যে হ্যাঁ এটা 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 মানুষ, এটা অমানুষ, হ্যাঁ, বা এটা অমুক প্রাণী, এটা তমুক প্রাণী, ক্যাটাগরি তো দরকার। ক্যাটাগরি তো ধরেন জীববিজ্ঞানের ক্ষেত্রে অনেক কিছুর ক্ষেত্রে লাগে, হ্যাঁ, কিন্তু সবসময় আমরা ক্যাটাগরি করতে পারি না ঠিক মতন। যখন করতে পারি না তখন আমরা বলি থিং, হ্যাঁ, সামথিং, নাথিং, এটা বেশ শব্দ ব্যবহার করি। হ্যাঁ। তো ওই যে হাইডেগার এটা দেখাইছিলেন একবার, যেটা হচ্ছে ব্রুনো লাতুর তার থেকে এটা নিয়েছেন, যে সেটা হচ্ছে যে জার্মান ভাষায় যে ডিং শব্দটা, এই মানে থিং শব্দটা, তো ইংরেজি থিং, জার্মান যে ডিং, এই ডিং শব্দটা অরিজিনালি বুঝাইতে হইতো এমন একটা জট পাকানো অ্যাসেম্বলি, এমন একটা অ্যাসেম্বলি যেটার মধ্যে মানুষ, পশু পাখি, দানব দেবতা সবই থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ। এখন আমরা যদি খেয়াল করি যে এই যে বাংলায় যে গণ ধারণাটা, ঠিক আছে, হ্যাঁ, যে গণ শব্দটা হচ্ছে একই সাথে বাংলা জিনিস এবং গ্রিক জেনাস, এই দুইটা শব্দের সাথে ধাতুগতভাবে যুক্ত। এই এই তিনটা মানে জেনাস শব্দটা কিন্তু অলরেডি মানে এটা কিন্তু জীববিজ্ঞানের একটা ক্যাটাগরি, হ্যাঁ। কিন্তু যখন আমরা বাংলায় বলি জিনিস, হ্যাঁ, তখন কিন্তু ওই যে কিছুর মতো, থিংয়ের মতো একটা জট পাকানো একটা অ্যাসেম্বলি বা অ্যাসেম্বলাজের মতো হয়, যেটা আমরা সহজে একটা কিছু বলতে পারতেছি না, কারণ এখানে অনেকগুলো জিনিস ওতপ্রোতভাবে জড়ায় গেছে এবং সেটা শেপ হয়তো চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, ক্ষণে ক্ষণে, হ্যাঁ, ঋতু পরিবর্তনের মতো। তো এই এবং গণক্ষমতা নিয়ে তো আমরা ইদানিং অনেক আলোচনা করি। গণক্ষমতা নিয়ে আমরা যখন কথা বলি, আমরা সাধারণত খুবই একটা বায়োপলিটিক্যাল জায়গা থেকে গণের ধারণাটা চিন্তা করি, যে গণ হচ্ছে নাগরিক, হ্যাঁ। এবং সেই গণক্ষমতার আলাপটা সবসময় গিয়া থাকে কে নাগরিক ক্ষমতা, কে নাগরিক অধিকার পাবে আর কার নাগরিক অধিকার আমরা গণ সার্বভৌমত্ব প্রয়োগ করে কেড়ে নেবো, এরকম একটা সিচুয়েশনে আমরা গত কয়েক মাসে এসে পৌঁছেছি, হ্যাঁ, বা গত 5-6 মাসে, বা হয়তো অনেক দিন ধরেই। কিন্তু গণ ধারণাটারে যদি আমরা যদি এভাবে চিন্তা করি, যে ধরেন এটা আসলে অলমোস্ট থিঙ্ক পাওয়ারের মতোই একটা ব্যাপার, কারণ সংস্কৃত ভাষায় গণর যে ব্যবহার এবং বাংলাতেও আমরা গণ শব্দের যে ব্যবহার আমরা বিভিন্ন সময় দেখি, আমরা দেখি যে গণ কিন্তু দেবতাদের একটা অ্যাসেম্বলিও গণ হইতে পারে, হ্যাঁ, দৈত্য দানবের একটা অ্যাসেম্বলিও গণ হইতে পারে, জন্তু জানোয়ারের অ্যাসেম্বলিও কিন্তু গণ হইতে পারে। ঠিক আছে। তার মনে হয় গণ যে কথাটারে আমাদের এরকম বৃহদার্থে এবং ব্যাপকার্থে আর কি বোঝার দরকার আছে। সবশেষ আমি যে জিনিসটা একটা ছোট একটা জিনিস বইলা আলাপটা শেষ করি, সেটা হচ্ছে যে মিশেল ফুকো তার সারা জীবনের অন্যতম লক্ষ্য ছিল হচ্ছে বায়োপলিটিক্স বা বায়ো পাওয়ারের অতিক্রম করা। কারণ বায়ো পাওয়ারই কিন্তু তিনি যেটা বলেন যে জ্ঞান ক্ষমতার যে নানান রকম ডিসকার্সিভ অ্যাপারেটাস এবং ডিসকার্সিভ যে স্ট্রাকচার, সেটাই কিন্তু একই সাথে আমাদের জ্ঞান তৈরি করে এবং আমাদের সাবজেক্টিভিটি তৈরি করে। ঠিক আছে, হ্যাঁ। তো যেটা আমরা বলতে মানে পাশ্চাত্যের যে কলোনিয়াল জ্ঞান তত্ত্ব, যেটার বিরুদ্ধে ফুকোর সারা জীবনের জেহাদ, সে চাইছে হচ্ছে, তিনি চাইছিলেন যে হচ্ছে বায়ো পাওয়ার অতিক্রম করে যেতে। সে বায়ো পাওয়ার অতিক্রম করতে গিয়ে কিন্তু সে মানে ধরেন ওই সাবজেক্টের বদলে বডি কেন্দ্রিক, হ্যাঁ, এজেন্সির ধারণা তিনি 70-এর দশকে এবং তার মৃত্যুর আগে পর্যন্ত তিনি ডেভেলপ করছেন। এটা ফুকোর 70-এর দশক থেকে শুরু হয় একটা টার্ন, যেখানে তিনি সাবজেক্টে আড়াল করে বডিরে সামনে নিয়ে আসলেন। ঠিক আছে, বা বডি কেন্দ্রিক এক ধরনের এজেন্সির ধারণা
তিনি তৈরি করতে চাইলেন, ঠিক আছে? কারণ সাবজেক্ট তো তৈরি হয় ধরেন ইসের মাধ্যমে, আপনার পুরোপুরি একটা সচেতন ব্যাপার, কিন্তু বডি তো সেরকম না। তো একই সময়ে কিন্তু আমাদের সুলতানও কিন্তু একটা সিমিলার টার্নের মধ্যে দিয়ে গেছেন। তিনি ল্যান্ডস্কেপের বদলে মানুষের যে দেহ, সেটারে তিনি তার ছবির বিষয়বস্তু করে তুললেন। তো এই যে দুইজনের যে একই সময়ে এই টার্নটা, দেহের দিকে ফেরা, হ্যাঁ, আমার মনে হয় এই টার্নটারেও আমরা যদি একসাথে খেয়াল করি, তাহলেও আমরা দেখি যে বায়োপলিটিক্সের বিরুদ্ধে, বায়োপাওয়ারের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবেই সুলতানের ছবিতে উপস্থাপিত যে আপনার প্রাণশক্তিবাদের যে ধারণা, সেটা কিন্তু অটোমেটিক্যালি সিচুয়েট করতেছে। এবং সেই প্রাণশক্তির যে ধারণা, সেটা হচ্ছে একই সাথে আবার হচ্ছে একটা বিউপনিবেশনের প্রকল্প হিসেবেও কাজ করতেছে। এবং এই দুইটা জিনিস যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা হয়তো এমন একটা গণক্ষমতার কথা ভবিষ্যতে চিন্তা করতে পারবো, যেটা পাশ্চাত্যের যে বায়োপলিটিক্যাল যে দিগন্ত, হ্যাঁ, যে থ্র্যাশহোল্ড তারা এখন অতিক্রম করতে পারে নাই, হ্যাঁ, চেষ্টা করতেছে। হ্যাঁ, এবং চেষ্টা করতে গিয়ে অনেক সময় হচ্ছে যে থ্রো দ্য বেবি উইথ দ্য ওয়াটার, মানে থ্রো দ্য বেবি উইথ দ্য এই ওয়াটার আর কি, ঠিক আছে? হ্যাঁ, ওইরকম একটা সিচুয়েশনে তারা হচ্ছে পৌঁছে যাচ্ছে। তারা এই যে রিসেন্টলি যে অবজেক্ট ওরিয়েন্টেড অন্টোলজি করতে গিয়ে তারা ডিসেন্টারিং হিউম্যান করতেছে, কিন্তু ডিসেন্টারিং হিউম্যান করতে গিয়া, হ্যাঁ, এই দুনিয়া এখনো যে অনেক জনগোষ্ঠী রয়ে গেছে যাকে হিউম্যান রাইটসের জন্য লড়াই করতে হয়, এটা কিন্তু তাকে মাথায় নেই। প্রিভিলেজ যেহেতু আছে, এটা তাকে মাথায় নেই, আমাকে ওই প্রিভিলেজ নাই, ঠিক আছে? সো আমাদের এই কারণে সুলতান আমাদের জন্য গুরুত্ব এই কারণেই, কারণ মানুষে, আমাদের যে প্রান্তের মানুষ, প্রান্তের মানুষের আপনি ডিসেন্টার করবেন কই, সে তো এমনিতেই ডিসেন্টার্ড, ঠিক আছে? এবং সে ডিসেন্টার্ড বইলেই, কেন্দ্রের সাথে নীতির সম্পর্কে আছে বলে সে সাবঅল্টার্ন বটে, কারণ সাবঅল্টার্ন মানেই হচ্ছে আসলে প্রোলেতারিয়াতের মতো একটা নীতির, নেতিবাচক সত্তা, নীতির অবতার, ঠিক আছে? হ্যাঁ। তো তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই ব্যাপারগুলো যদি আমরা মাথায় রাখি, আমরা মনে হয় যে পাশ্চাত্যের যে বায়োপলিটিক্যাল যে দিগন্ত, হ্যাঁ, বা বায়োফিলসফির যে দিগন্ত, এবং পাশ্চাত্যের প্রাণ শক্তিবাদ যে বারবার গিয়ে হচ্ছে ফ্যাসিবাদে গিয়ে ঠেকে, হ্যাঁ, সেই দিগন্ত, সেটার অতিক্রম করে যাওয়ার একটা উপায় হয়তো আমরা খুঁজে পাবো আর কি। এটাই হচ্ছে আমার বক্তব্যের কনক্লুশন আর কি। আশা করি বুঝাইতে পারছি, আমি ঠিক শিওর না।